দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি। রংপুরে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বাড়িঘর, সিলেট শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধ হয়ে যায়। খুবই কষ্ট, যাতায়াতও কষ্ট, এরপরে রোগীরা নিয়ে যাইতেও কষ্ট। 3 জেলায় হত্যা মামলার রায়ে 10 জনের মৃত্যুদণ্ডের আদেশ। এর মধ্যে সিরাজগঞ্জের সবজি ব্যবসায়ী নাজমুল হত্যার দায়ে ফাঁসির সাজা দেওয়া হয়েছে 6 জনকে। নির্যাতনের শিকার হয়ে লিবিয়া থেকে দেশে ফিরেছে শরীয়তপুরের 2 যুবক। মোটা অঙ্কের টাকা দিয়ে জিম্মি দশা থেকে মুক্তি, ইতালি পাঠাতে গিয়ে নিঃস্ব পরিবার। বাংলাদেশি বিভিন্ন পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধের বিরূপ প্রভাব। স্থলবন্দরে কমছে রাজস্ব আয়, কর্মহীন হয়ে পড়ছে শ্রমিক। প্রায় 3000 3500 শ্রমিক আছে এবং কর্মচারী আছে 2000। এইভাবে যদি কর্মকাণ্ড আস্তে আস্তে কমে যায়, আমাদের বাড়ি চলে যায়। আমাদের পর খুব চাকরিজীবী যারা রয়েছে, আমরা কর্মজীবী লিভার এর শ্রমিক রয়েছে, এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। চা শ্রমিক দিবসে বাগানগুলোতে দিনভর নানা কর্মসূচি। ভূমির অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি। আজ প্রায় 124 বছর আমাদের গত হয়ে গেল, কিন্তু আমরা চা শ্রমিক, আমাদের চা শ্রমিক অধিকার থেকে আমরা বঞ্চিত। আমাদের দাবি সরকারের কাছে যেন এই দিনটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে একদিনে ছুটি দেওয়া হবে। কুরবানির ঈদ সামনে রেখে বড় গরু নিয়ে বিপাকে চুয়াডাঙ্গার খামারিরা। বিক্রির জন্য মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। ছোট পশুপালনের পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে পানি ঢুকেছে। ক্ষেতের আবাদ নিয়ে বিপাকে চাষিরা। ফুলে উঠছে নদ নদীগুলো। পানি বের হওয়ার পথ উন্মুক্ত থাকায় দুর্ভোগ আরও বাড়ছে। আর এমন অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। রংপুরের কামারপাড়া, দেওডোবা, খলিফাপাড়া, মুলাটোল সহ বেশিরভাগ এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও তার চেয়ে কম। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তলিয়েছে। তিস্তা, ধরলা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানিও বেড়েছে। স্থানীয়রা বলছেন, শ্যামা সুন্দরী খাল ভরাট হওয়ায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশে বন্ধ হওয়ার কারণে পানিগুলো যায় না, পানি বাদি থাকতেছে। যাতায়াত করার জন্য অনেক সমস্যা হচ্ছে আমাদের। হঠাৎ বৃষ্টির কারণে আমাদের রাস্তাঘাট ডুবে গেছে, তারপরে আমরা স্কুল যেতে পারছি না, বাড়িঘর সব ডুবে গেছে। রাস্তা নাই, ঘাট নাই, পানি বের হওয়ার জায়গা নাই। গাজীপুরের শ্রীপুরে তলিয়েছে একটি গ্রাম। পানিবন্দী হয়ে আছে বাগমারা গ্রামের বাসিন্দারা। বসতবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় চরম ভোগান্তিতে 300 পরিবার, গৃহবন্দী মানুষ ও গবাদি পশু। গ্রামবাসীর অভিযোগ, পানি বের হওয়ার একমাত্র পথ কালভার্ট, যার মুখ বন্ধ করে স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। রাস্তার মুখ তো মাটি ফালাইয়া পানি বন করার জন্য পানি যাইবার রাস্তা নাই। কালভার্ট ওইখানে ওই দিকটা আজাদ সাহেবের কথা ওই দিকটা পাইপ দেওয়া হয়েছে, এখন উনি বন্ধ করে দিছে। যারা এই ব্যক্তিগত সম্পত্তির মালিক, তারা আসলে প্রবাহটা বর্তমানে আর তারা ওই জমি পূর্বতন সময় ব্যবহার করতেন না, এখন ব্যবহার করা শুরু করেছেন, যার কারণে হচ্ছে আসলে পানির প্রবাহটা বাধাগ্রস্ত। জামালপুরেও বর্ষণে যমুনা সহ বেশিরভাগ নদীতেই বেড়েছে পানি। তলিয়েছে ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের ধানের ক্ষেত। বিপাকে পড়েছেন চাষিরা। তড়িঘড়ি ধান কাটলেও ঘরে তুলতে পারছেন না কেউই। বৃষ্টি পরে নিচে তো পানি, একুরাত পানি, ধান যা হয় তাই কাটি নিলাম। বৃষ্টি পানি ভরে গেছে, পানির মধ্যে কাটি থুয়ে এলাম, ট্রাক্টর এখানে এসে বললাম কামলা খুঁজতেছি, এই বৃষ্টির মধ্যে কেউ আসে না। সিলেটে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তীব্র বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে মেডিকেল রোড, কাজলশাহ, বাগবাড়ি, নতুন বাজার, মেজরটিলা, বালুরচর সহ বিভিন্ন সড়ক। পানি ঢুকেছে বাসাবাড়িতেও।
ড্রেনেজের কারণে মনে করেন যে জাম লাগার কারণে মনে করেন যে পানিটা স্টক হয়ে যায় গিয়া প্রতি ঘন্টা অনেক বৃষ্টি দিলে পানিটা ঢুকে যায় জানো ড্রেনগুলো ছোটো তো আগে বললাম যে ড্রেনগুলো ছোটো পানি কাটার কোনো ইয়ে নাই। আগামী 3 দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ আরও কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। সাবরিনা লিজা, যমুনা নিউজ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রংপুরে এবং নিম্নাঞ্চলগুলোতেও। আমরা একটু জলাবদ্ধতা এই দুর্ভোগের খবর জানবো। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন, তিনি জানাবেন। মাজহার, বৃষ্টি এখনো পড়ছে কিনা দেখে মনে হচ্ছে হয়তো বৃষ্টি এখন পড়ছে না, তবে জলাবদ্ধতা যে সৃষ্টি হয়েছে সেটি এখান থেকে দেখেই মনে হচ্ছে। দুর্ভোগের মাত্রা কতখানি? বৃষ্টি দুর্ভোগের আসলে কোনো সীমা পরিসীমা নাই। এই নগরবাসীর যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, সকাল 9টার পর থেকে কিন্তু আজকে বৃষ্টিটা আর হচ্ছে না। তবে রংপুরের যে আবহাওয়া অফিস সেটি জানিয়েছে গেল 48 ঘন্টায় এই রংপুরে প্রায় 245 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর ফলে কি হয়েছে সেটা যদি আমি আপনাকে একটুখানি দেখাতে পারি, যে রংপুর যে আবহাওয়া অফিসের যে ঠিক সামনের যে সড়কটি আছে, অর্থাৎ 4তলা মোড় যে সড়কটি বলা হয়, সেই সড়ক এটি থেকে শুরু করে একেবারে বাবুখা পর্যন্ত সড়ক পর্যন্ত কিন্তু এই ধরনের পানি। সকালের দিকে এটি প্রায় হাঁটু পানি ছিল, এখন কিছুটা পানি নেমে যাচ্ছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে রংপুর সিটি কর্পোরেশনের এই এলাকায়, অর্থাৎ কামারপাড়া, বাবুখা, আবহাওয়া অফিস, মাস্টারপাড়া সহ যে এলাকাটি আছে, এই পুরো এলাকাটিতে যে সুয়েরের যে সিস্টেমটি আছে, অর্থাৎ যে ড্রেনেজ সিস্টেমটি আছে, ড্রেনেজ সিস্টেমটি নিচু হওয়ার কারণে এবং আবর্জনা ময়লাগুলো পরিষ্কার না করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এবং রংপুর সিটি কর্পোরেশন দীর্ঘদিন থেকে এই যে সুয়েরেজের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। এই কারণে এই আশেপাশের যে অন্তত 3-4 হাজার বাড়ি ঘরেও কিন্তু পানি ঢুকেছে। যে আবহাওয়া অফিসের তথ্যের কথা বলছি, আমি যদি আপনাকে সেটা দেখাতে পারি যে খোদ আবহাওয়া অফিসেই কিন্তু এই পরিমাণ পানি এখন বিরাজ করছে, যে অর্থাৎ আবহাওয়া অফিসের পুরো ভেতরটাই কিন্তু এখন পানি দিয়ে ভরা। শুধু এই আবহাওয়া অফিসে নয়, আশেপাশের যত বিল্ডিং বাড়ি আছে এবং আধা পাকা বাড়ি আছে এবং আরো যে কিছু নিচু এলাকা আছে, প্রত্যেকটি এলাকাতে এই ধরনের মানুষ ভুগছে, ভোগান্তিতে ভুগছেন। অনেকেই কিন্তু তারা রান্না করতে পারছেন না, শুকনা খাবার খাচ্ছেন। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম, সেখান থেকে যে তথ্যটি দেয়া হয়েছে যে তারা যেটা বলবার চেষ্টা করছে, বৃষ্টি নামার সাথে সাথে যেটি হবে যে তারা পরিষ্কার করছেন ড্রেনেজগুলো, কিন্তু আমাদের কিন্তু চোখে পড়ে নাই যে কোথায় এটি ড্রেনেজগুলো পরিষ্কার করা হচ্ছে। আর আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, এই যে বৃষ্টিটি দিনে না হলেও প্রতি রাতে হবে এবং আগামী 23 তারিখ পর্যন্ত এটি অব্যাহত থাকবে। এবং সেটি যদি থাকে তাহলে এই এলাকায় অন্তত 15 থেকে 20 দিনের মানুষের ভোগান্তিতে থাকবেন বলে এখানকার যারা স্থানীয় যারা জনবাসী আছেন তারা জানিয়েছেন। বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ মাজহার। ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে, তাই এ বিষয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক সমাবেশে যোগ দিয়ে বলেছেন, ইশরাকের মেয়র হওয়া কিংবা না হওয়া নিয়ে সরকার কাজ করছে, আর বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চাওয়া হয়েছে। এর আগে যুব সমাবেশ 2025-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে উপদেষ্টা উদ্যোক্তা হওয়ার উপরে জোর দেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আসিফ মাহমুদ। আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে। এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দুপুর 1টার দিকে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাত 2:30 নাগাদ নিজ বাড়ি থেকে লাইলা পারভিনকে গ্রেফতার করা হয়। সকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পুলিশ জানায় তাকে ছাত্র জনতার অভ্যুত্থানে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চলতি বছরের 18 ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। 3 জেলায় আলাদা হত্যা মামলার রায়ে 10 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিরাজগঞ্জের সলঙ্গায় সবজি ব্যবসায়ী হত্যা মামলায় 6 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতে সকালে এই রায় ঘোষণা করা হয়। মামলায় বলা হয়, নিহত নাজমুল পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। 2017 সালের 10 আগস্ট রাতে নাজমুলকে অপহরণের পর
তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করা হয়। রাতেই ঢাকা বগুড়া মহাসড়কে রূপসী বাংলা হোটেলের পাশে নাজমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। আর এই ঘটনায় নাজমুলের বাবা অজ্ঞাতদের নামে মামলা করেন। এদিকে হবিগঞ্জের মাধবপুরে বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলায় আসামি শাহ আলম ওরফে তাহির উদ্দিনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে রায় ঘোষণা করা হয়, পাশাপাশি 1 লাখ টাকা জরিমানা ধার্য করেন বিচারক। মামলায় বলা হয় 2016 সালের 23 আগস্ট সন্ধ্যায় ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামে এই ঘটনা। টাকা লেনদেন নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই গিয়াসউদ্দিনের স্ত্রী জাহানারা খাতুন, মেয়ে শারমিন এবং প্রতিবেশী শিমুল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে আসামি শাহ আলম। গুরুতর আহত হন গিয়াসউদ্দিনের ছেলে সুজাত মিয়া। এই 3 জন হত্যার জন্য প্রত্যেকে আলাদাভাবে মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেন। কিশোরগঞ্জের ভৈরবে কলেজ ছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলার রায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন সুমন মিয়া, সেলিনা বেগম, শোভা প্রকাশ। এর মধ্যে সেলিনা বাদে বাকি 2 জন পলাতক। অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় 2008 সালের 6 জানুয়ারি রাতে মোহাম্মদ আলীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে আসামিরা। এই ঘটনায় পরদিন নিহতের বাবা মামলা করেন। মুন্সিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী। সোমবার রাত 2টার দিকে মীরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় ঘটনা। স্বজনরা জানায় প্রায় 8 মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে সুমন। নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিল, সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে পারিবারিক কলহ ঝগড়াঝাটি লেগেই ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সুমন। ভোর 5টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় গিয়ে সে আত্মসমর্পণ করে। আটক করে পুলিশ এবং বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাংলাদেশি কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব স্থলবন্দরগুলোতে। কমেছে নিষেধাজ্ঞার বাইরে থাকা অন্য পণ্যবাহী ট্রাকের চলাচল। এতে করে রাজস্ব আদায় কমে গেছে কর্মহীন শ্রমিক ও ব্যবসায়ী। 2 দেশকেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন তারা। বেনাপোল দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। এই বন্দরটি দিয়ে প্রতিদিন গড়ে 200 থেকে 250 পণ্যবাহী ট্রাক যায় পেট্রাপোলে। বাংলাদেশি কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার পর বদলেছে সেই চিত্র। বন্দর সংশ্লিষ্টদের তথ্যমতে বর্তমানে প্রতিদিন গড়ে 100 থেকে 120টি ট্রাক আসা যাওয়া করছে ভারতের পেট্রাপোলে। এর মধ্যে নেই নিষেধাজ্ঞা দেয়া পণ্যের ট্রাক। যেগুলোর এলসি পুরনো সেগুলো পাঠানোর চেষ্টা চলছে। প্রায় 3000 3500 শ্রমিক আছে এবং কর্মচারী আছে 2000। এইভাবে যদি কর্মকাণ্ড আস্তে আস্তে কমে যায় আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমাদের পর খুব চাকরিজীবী যারা রয়েছে, আমরা কর্মজীবী লিভার এর শ্রমিক রয়েছে, এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। গত অর্থবছরে বেনাপোল দিয়ে 17,659 কোটি টাকার পণ্য রফতানি হয়েছিল। গত 6 মাসে রফতানি হয়েছে 11,577 কোটি টাকার পণ্য। নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে আমদানি রফতানি বাণিজ্যে, কমছে রাজস্ব আদায়। স্থলপথে আমদানি করলে একজন ব্যবসায়ীর যে অর্থনীতি সাশ্রয় হয় সেটা আজ প্রায় হুমকির মুখে। ছোট এবং মাঝারি ব্যবসায়ীগণ এদের দ্বারা সম্ভব না যে নৌপথে এবং বিমানপথে এদের তৈরি পোশাক রপ্তানি করে একটা তৈরি করবে। 2 দেশের কর্তৃপক্ষ পর্যায়ে এর সুন্দর পরিবেশে আশু সমাধানের জন্য আমি জোর দাবি রাখছি। একই অবস্থা লালমনিরহাটের বুড়িমারি, সাতক্ষীরার ভোমরা সহ বিভিন্ন স্থলবন্দরে। আটকা গার্মেন্টস, প্রক্রিয়াজাত খাদ্য, সুতাসহ আমদানি নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্যবাহী ট্রাক। অনেক গাড়ি আবার ফেরত পাঠানো হচ্ছে। এখানে আসার পরে গাড়ি হঠাৎ ইন্ডিয়ায় আটকের কারণে আমাদের গাড়ি খালি হচ্ছে না, আমরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছি। রাত্রে ঘুম পাড়তে পারি না, চুরির ভয়, চুরি না থাকা, নানান সমস্যা আছে আর কি। আমরা এই কাজগুলো যদি বন্ধই রাখা হয়, এটা আগে থেকে জানান দিয়ে করলে আমরা একটু এই ভোগান্তির মধ্যে আমাদেরকে পড়তে হতো না। গত 17 মে থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, খাদ্যপণ্য, ফার্নিচার সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এর আগে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় প্রতিবেশী দেশটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অবৈধ পথে ইতালি যাত্রা করে ফিরে এসেছেন লিবিয়া থেকেই
উল্টো 1,28,00,000 টাকা গুনতে হয়েছে। মুক্তিপণের এই বিপুল টাকা খরচ করে অমানবিক নির্যাতন সহ্য করে দেশে ফিরতে হয়েছে শরীয়তপুরের 2 যুবককে। মাফিয়াদের হাত থেকে ছাড়িয়ে আনতে জমি আর সম্পদ বিক্রি করে এখন পরিবারটি নিঃস্ব। তার উপরে ঋণের বোঝা তো রয়েছেই। ভাগ্য বদলের আশায় জমি বেচে 16 লাখ টাকা চুক্তিতে ইতালি যাওয়ার স্বপ্নে ঘর ছেড়েছিলেন শরীয়তপুরের আলতাফ ও আহসান। ফিরে এসেছেন ঋণের বোঝা আর ভয়াবহ নির্যাতনের দুঃসহ স্মৃতি নিয়ে। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় দালাল হারুন লস্কর ও তার ছেলে ইমন লস্করের প্রতারণার শিকার হয়ে হারাতে হয়েছে সব। ভারত ঘুরে 1 মাস রাখা হয় তাদের শ্রীলঙ্কায়, এরপর দুবাই, মিশর হয়ে নেওয়া হয় লিবিয়ার বেঙ্গাজিতে। তাদেরকে বেচে দেয়া হয় মাফিয়াদের কাছে। সেখানেই আটকে রেখে মুক্তিপণের জন্য চলে অমানবিক নির্যাতন। ধাপে ধাপে জনপ্রতি 64 লাখ টাকা করে মুক্তিপণ দেওয়ার পর 7 মে দেশে ফিরেছেন দুজন। অত্যাচার করে, জিমি করে, অনেক কারেন্টের শর্ট দেয়, পাইপ দিয়ে পিটায়, অনেক কিছু করে, করার পর নির্যাতন করে আমাদের থেকে টাকা উদ্ধার করিয়া পাতানো ঘেম দিয়ে আমাদেরকে ওই জায়গায় হ্যাস্ত করে। প্লাস দিয়ে মনে করলে নৌক যেতিয়া চাপ দিয়ে ধরিয়া টাকার কথা বলে, আমার গাড়ির পুর মনে করলে একজনের বইতো, তারপরে আবার হাতে পায় চক্ষু মুকু বাইন দিয়ে আবার পাত তুললে আবার পিটাইতো, 3-4 জনে পিটাইতো। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, প্রলোভন দেখিয়ে ইতালির কথা বলে স্থানীয় লোক ঠিক করে হারুন লস্কর। লিবিয়ায় নিয়ে মাফিয়া ও মানব পাচারকারীদের সহায়তায় মুক্তিপণ আদায় করে ইমন লস্কর। জমি বিক্রি আর সুদের বিনিময়ে আনা টাকায় ছেলেকে জীবিত ফিরে পেলেও পাওনাদারের চাপে দুশ্চিন্তায় পরিবার। বা ইটালি গেলে টাকা পয়সা একটু ইনকাম করবো, আমাকে ভাগ্যটা ভালো হইব, আমরা ভালোভাবে চলতে পারুম, খাইতে পারুম, এ কারণে পাঠাইছি। পাঠাইয়া হন দেখি উল্টা আরো বিপদ, যা আসিল বিটাবাড়ি হন আরো ব্যাগ শেষ হয়ে গেল। আমার ফোন দিয়া দেখাইতো, পিড়াইতো আর দেখাইতো যে টাকা আন, শালার বেটা টাকা আন, আর নাইলে তোর মারি আইলেন। লোন নিয়েছি, লোনের জন্য বাড়িতে থাকতে পারি না স্যার, কিন্তু দালালের কাছে গেলে দালাল কয় কিসের টাকা, টাকা নাই কোনো। এ আমাকে বুঝাইছি বিভিন্নভাবে, এত লোক পাঠাইছি, তোমাকে ছেলে দাও পাঠাই দিই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হারুন লস্কর। আমি জীবনে বিদেশ গেছি, একটা লোকের মাধ্যমে তার থেকে ভিসা নিয়েছি বা তাহলে কন্ট্যাক্ট করে গেছি, ওরকমই আমি আবার আমার ছেলেদেরকে ওইভাবে একটি লোকজন ধরিয়া কোথায় ফরিদপুর বাড়ি, কোথায় ঢাকা বাড়ি, হ্যাঁ এইভাবে ধরে ধরে আমরা বিদেশ পাঠিয়েছি। এটা কোনো দিনই আমি নেই, কোনোদিন নেও নেই, আমাকে দেয়ও নেই, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। বেশ কয়েকজনকে আটক করা হলেও জেলায় মানব পাচার চক্রের একাধিক সদস্য সক্রিয়। কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং একই সাথে টাইম টু টাইম তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছি। পুলিশ ও গণমাধ্যমের তথ্য মতে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যেতে এখন পর্যন্ত শরীয়তপুরের অন্তত 24 যুবক নিখোঁজ রয়েছে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর সংঘর্ষে একজনের প্রাণ গেছে, অন্তত 10 জন আহত হয়েছে। সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর এবং বাগধনাইল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুলিয়ারচর গ্রামের আজম প্রামাণিক এবং বাগধনাইল গ্রামের লিয়াকত হোসেনের মধ্যে বিরোধ। আজম স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ও লিয়াকত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আজ সকালে ধান কাটা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ড এক পর্যায়ে বাধে সংঘর্ষ, আর এতে নজরুল ইসলাম নামের এক কৃষক মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে গত 2 মাস ধরে প্রায় দুপক্ষ সংঘর্ষে জড়াচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের 9 মাসে যেন থমকে আছে স্বাস্থ্য খাত, আর তাই সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্য সেবায় প্রথম সংস্কার দরকার বলেই মনে করছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এক আলোচনা সভায় এমন পরামর্শ দেওয়া হয়। বক্তারা বলেন, শুধু অন্তর্বর্তী নয়, রাজনৈতিক সরকারের সময় কমিশনের সুপারিশ বাস্তবায়নে ঐকমত্য জরুরি। স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে গত বছরের 17 নভেম্বর সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট জমা হয় চলতি মাসের 5 মে। রিপোর্ট বাস্তবায়নে করণীয় নিয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। সেখানে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনের নানা দুর্বলতা তুলে ধরেন বক্তারা। রিপোর্ট ভালো মন্দ যাই হোক,
৩২২ পৃষ্ঠার রিপোর্টে বড় আকারে ৩২টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার এবং এ নিয়ে আইন করার বিষয়টি বেশি গুরুত্ব পায়। এছাড়া অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংশোধন এবং ন্যায্য মূল্য ঠিক করে দেওয়ার উপরও জোর দেওয়া হয়। দিস ইজ এ বোল্ড টাইপ অফ স্টেপ, যে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সাংবিধানিক অধিকার একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু ক্যান জেনারেট অনেক ধরনের চাপ এবং অনেক ধরনের চেঞ্জেস। প্রাথমিক স্বাস্থ্যসেবা অর্ডিন্যান্স জারি করা, সাধারণ মানুষের কল্যাণকে সবার আগে অগ্রাধিকার দেওয়া। আমি মনে করি যে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে তারা কিন্তু এটা সহজেই করতে পারেন। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট মনে করে সংস্কারের শুরুতেই স্বাস্থ্য কমিশন গঠন ও আইন করতে হবে। বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন করার মাধ্যমে শুরু করতে হবে, কারণ এইটাই হচ্ছে যে সুপ্রিম বডি এবং এটা কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, বাট এটা ওভারঅল যে তার যে পাওয়ার থাকবে, যে মোটিভ থাকবে, সেটা দিয়ে সে কাজ করবে। তো এইটা যদি গঠন হয় তাহলে বাকি সংস্কারগুলো এগোতে পারে, আর এটা যদি গঠন না হয় তাহলে বাকি সংস্কার হয়তো এগোবে কিনা সেটা সময় বলে দিবে। পলিটিক্যাল সরকার আসলে বাস্তবায়ন করতে কঠিন হবে, সেইটা যদি এই সরকারের আমলে করা সম্ভব হয় তাহলে আমরা সেইটাকে যেন অগ্রাধিকার দিই এবং সেই ক্ষেত্রে আমরা যেন সবাই একমত হই, একসাথে কাজ করি, আওয়াজ তুলি, চাপ তৈরি করি সরকারের উপরে, যাতে হলো এই বাস্তবায়নটা শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, কমিশনের সব সুপারিশই গুরুত্বপূর্ণ, তাই দ্রুত বাস্তবায়নে জনমত গঠন করতে হবে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3 জন। গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহতের ঘটনায় বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। দুপুরে সদর উপজেলার সাতপাড় বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাস স্ট্যান্ডে থাকা একটি বাসের পেছনেই দাঁড়িয়েছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে 2 মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে রবি নামের এক যুবক প্রাণ হারায়, আরেক আরোহী আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়, চালক আর হেলপার পালিয়ে যায়। এছাড়া লক্ষ্মীপুর ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। নিজস্ব বোতল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে খুলনা ওয়াসার। প্রতিষ্ঠানের আয় বাড়াতে নির্মিত হলেও ঠিক উল্টোটা ঘটছে। বেশিরভাগ মানুষ এই পানির বোতলের কথা জানেই না। বিক্রি কম থাকায় অনেক সময় বন্ধ থাকে প্রতিষ্ঠান। কথা ছিল খুলনা ওয়াসাকে অর্থনৈতিকভাবে সবল করে তুলবে তাদের নিজস্ব বোতল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 2016 সালে নগরীর বয়রা বাজার এলাকায় নিজস্ব জমিতে স্থাপন করা হয়। 2021 সালের সেপ্টেম্বর থেকে উৎপাদনে আসে প্রতিষ্ঠানটি, কিন্তু গেল প্রায় 5 বছরেও লাভের মুখ দেখেনি। উল্টো গিলে খেয়েছে ওয়াসার প্রায় কোটি টাকা। ওয়াসার হিসাবে গেল 4.5 বছরে এখান থেকে আয় হয়েছে 1,22,000 টাকা, ব্যয় 2,09,36,000, অর্থাৎ প্রতি বছর প্রায় 20 লাখ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে ওয়াসার কোষাগার থেকে। নির্বাহী প্রকৌশলী কামাল হোসেনের সাফাই, প্রতিষ্ঠান পলিসির কারণেই লোকসান হচ্ছে। দায়িত্বে থাকা প্রশাসক বলছেন, এটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীতকরণের চেষ্টা চলছে। যেমন অন্যান্য কোম্পানি ইনসেন্টিভ দেয়, যেমন কিছু তারা ফ্রি দেয় বা অনেক সময় তারা ডিউ রাখে, এরকম অনেক, যেগুলো আমাদের সরকারি ডিপার্টমেন্টে আসলে এগুলো তো অফিসিয়াল ম্যাটার, তাই না? এগুলো অনুমোদনের ব্যাপার, আমরা নিজেরা ইন্ডিভিজুয়াল ডিসিশন নিতে পারি। তদন্তে প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যে তিনি অন্য কোম্পানির প্রফিট দেখছেন কিনা বা তার মধ্যে কোনো হাইড করার প্রবণতা আছে কিনা, এটি আমি দেখব এবং সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। মধুমতি নদী এবং ভূগর্ভস্থ পানি, এই দুইয়ের পরিশোধনে সুপেয় পানি প্রস্তুত হয় এখানে। কাঁচামাল থেকে বোতলের ক্যাপ, বোতল, লেবেল সহ সবই তৈরি হয় প্ল্যান্টে। কাজ করছেন 13 জন কারিগর। উৎপাদিত পানি 300 মিলিলিটার 10 টাকা, 500 মিলি 15, 1 লিটার 20 টাকা। এছাড়া 2, 3 এবং 5 লিটারেরও বোতল আছে। সুন্দরবন পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামে মোড়কজাত হয় বোতলগুলো। পিফর্ম তৈরি করি, বোতল তৈরি করি, ফিলিং করি, লেবেলিং করি। আমি হলাম টেকনিশিয়ান, টেকনিক্যাল মেশিনে প্রবলেম হলে আমরা এগুলা সারি। 4 জন ডিলারের ভিতরে আমাদের অর্ডার দিলে আমরা তাদেরকে পৌঁছায় দিয়ে আসি।
তবে এই পানি বাজারে পাবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। প্ল্যান্টের গা ঘেঁষা দোকানগুলোতেও মিলবে না সুন্দরবন মোড়কের কোনো বোতল। স্থানীয় অনেকেই নাম শোনেননি কখনো। জবাবদিহিতার অভাব আর লুটপাটকে দুষছেন সচেতন মহল। তোমার যেটা চাইবে সেটাই তোমার রাখতে হবে, এখন সেটা চায় না, এই জন্য তো রাখতে পারি না ওইভাবে। এরা যে কোনো পানি সাপ্লাই করে কিংবা এই ধরনের সেবা দেয় সেটা আমরা জানিও না। মার্কেটিং পলিসিটা হয়তো একটু বাড়াইলে মনে হয়তো ভালো হয়, বাট অ্যাডের দরকার আছে। আমি দুর্নীতি করছি, আমি মার্কেট তৈরি করতে পারছি না, কিন্তু আমার কোনো জবাবদিহিতা নাই। আমি লোকসান করছি, আমাকে জবাবদিহি করতে হচ্ছে না। অন্য সব কোম্পানি মার্কেটে আছে, তাদের সাথে একজনের যোগসাযোগে নিজের কোম্পানিকে, নিজের উৎপাদিত পণ্যকে লোকসান দিয়ে তাদেরকে লাভবান করছি। 19,75,00,000 টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় 1 লাখ বোতল পানি উৎপাদন করা সম্ভব, কিন্তু বিক্রি না হওয়ায় প্রায়ই বন্ধ থাকে প্ল্যান্টটি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আজ 20 মে ঐতিহাসিক চা শ্রমিক দিবস। চা বাগানগুলোতে নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে সিলেটের লাক্কাতুরা, মালুনিছড়া সহ বিভিন্ন চা শ্রমিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রমিকরা এ সময় জাতীয়ভাবে দিবসটির স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এর পাশাপাশি শ্রমিকদের ভূমির অধিকার, ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান তারা। আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানে 24টি বাগানের শ্রমিকরা জড়ো হন। বের করা হয় র্যালি। পরে শহীদ বেদিতে শ্রদ্ধা, শ্রমিক সমাবেশ সহ নানা কর্মসূচি পালিত হয়। 1921 সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতে নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করেন সিলেটের 30,000 চা শ্রমিক। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় নিরীহ নিরস্ত্র চা শ্রমিকদের। এরপর থেকে প্রতি বছর দিনটিকে চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস হিসেবেই পালন করা হয়। আজ প্রায় 124 বছর আমাদের গত হয়ে গেল, কিন্তু আমরা চা শ্রমিক, আমাদের চা শ্রমিক অধিকার থেকে আমরা বঞ্চিত। বাসস্থান, এরপরে চাকরি, তারপরে আমাদের যে শিক্ষা, এরপরে অন্যান্য যে মানবিক দাবিগুলো, এগুলো সরকারের কাছে আমরা তুলে ধরতে চাই জাতীয়ভাবে। আমাদের দাবি সরকারের কাছে যেন এই দিনটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে একদিনে ছুটি দেওয়া হয় এবং এই দিনটাকে পালন করা হয়। কুরবানি ঈদ উপলক্ষে বড় আকারের গরু নিয়ে দুশ্চিন্তায় চুয়াডাঙ্গার খামারিরা। বিদেশি জাতের গরু হৃষ্টপুষ্ট করেও আর কাঙ্ক্ষিত ক্রেতা পাওয়া যাচ্ছে না। জেলার বাইরে গরু পাঠানোর চিন্তা করলেও সাড়া মিলছে না, আর খামারে ব্যাপারীদের আনাগোনাও নেই। প্রাণী সম্পদ কর্মকর্তারাও বলছেন বাজারে ছোট গরুর চাহিদা বেশি। দেশের বিভিন্ন বাজারে যেসব বিশালদেহী গরুর দেখা মেলে তার অংশবিশেষ চুয়াডাঙ্গা অঞ্চলের। জেলার প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে খামার। প্রতি বছর কোরবানি ঈদের মাসখানেক আগে থেকে শুরু হয় বিক্রি। কিন্তু এবার সে চিত্র অনেকটাই ভিন্ন। ঈদের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক। এই সময় খামারগুলো হাকডাকে মুখর থাকার কথা থাকলেও এখনো দেখা মিলছে না পাইকারদের। গোখাদ্যের দামের সাথে বেড়েছে পশুপালন খরচ। এখনো বেচা বিক্রি শুরু না হওয়ায় শঙ্কায় খামারিরা। এবছরে খাবারের দাম অতিরিক্ত বেশি। গরু ধরেন বড় বড় খামারে গরু 1200, 1350 কেজি করে ওজন, 1400 কেজি পর্যন্ত গরু ওজন আছে। এইসব গরুদের বড় বড় পাটি দরকার আমাদের তো পাটি নাই। তো বড় বড় গরু যদি বিক্রি না হয় তাহলে তার মালিকও সমস্যায় রয়েছে, দুশ্চিন্তায় রয়েছে। সরকারের কাছে আবেদন করে আসছি যে মানুষের খাবারে যেভাবে ভর্তুকি দেওয়া হয়, গোখাদ্য যেহেতু বাড়ির থেকে আসে আমাদের ম্যাক্সিমাম আইটেম, এই খাবারের প্রতি ভর্তুকি দেওয়ার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করছি, বাট এটা এখনও পর্যন্ত সেভাবে হয়নি। খাবারের সঙ্গে এবং গরুর মাংসের সঙ্গে কোনো মিল নেই। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, বাজারে ছোট আকারের গরুর চাহিদা বেশি, তাই ছোট গরু পালনে খামারিদের গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাহিরের পার্টি এবারে কম আসতেছে, তাদেরকে মূলত যোগাযোগ রাখতে হবে। আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। আমাদের ছোট গরুর চাহিদাটা বেশি, ছোট গরুর দিকে ঝুঁকতে হবে বেশি। এবছর কোরবানির জন্য জেলার 1100 খামারে 2 লাখ পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 75,000 পশু অন্য জেলাতে পাঠাতে চায় খামারিরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।